আলাইকুম। আজকে আমি ইনশাআল্লাহ ইজিপিতে টেন্ডার ইভালুয়েশন প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। সাধারণত টেন্ডার ওপেন হওয়ার পরে অনেকেই প্রশ্ন করেন যে ইভালুয়েশন কিভাবে স্টার্ট করব। তো টেন্ডারটা ওপেন হওয়ার পরে আমরা নরমালি মাই টেন্ডারে যাব। মাই টেন্ডারে যাওয়ার পরে এখানে 5টা ট্যাব আছে। এর মধ্যে যে টেন্ডারগুলা লাইভ শেষ হয়ে ওপেন হয়ে গেছে এই টেন্ডারগুলা প্রসেসিং এ পাওয়া যাবে। তো এখানে প্রসেসিং থেকে আমি ইনশাআল্লাহ 2 নাম্বার যে টেন্ডার অর্থাৎ ট্রি ট্রিমিং এই টেন্ডারটার ইভালুয়েশন করব। তো ইজিপিতে যে কোনো প্রসেস কাজ করার জন্য ড্যাশবোর্ড থেকে আমার এই যে এইখানে ক্লিক করা লাগবে। ড্যাশবোর্ড থেকে এখানে ক্লিক করার পরে আমি পরবর্তী প্রসেসে যাইতে পারবো। তো আমি গেলাম। তো ওপেন হওয়ার পর আমাদের প্রথম কাজ হলো ওপেনিং ট্যাবে সবগুলা ডকুমেন্ট চেক করা। তো ওপেনিং ট্যাবে কি আছে? ওপেনিং ট্যাবে প্রথম এখানে ইন্ডিভিজুয়াল রিপোর্টগুলো যদি আমি দেখি, এখানে প্রত্যেক ঠিকাদার কি কি বিড করছে সে ডকুমেন্টগুলো আছে। আমার কাজ হলো তার এই ডকুমেন্টগুলা প্রত্যেকটা ডকুমেন্ট ডাউনলোড করা। তো আরএফকিউ তো নরমালি আমরা 4টা জিনিস চাই, ট্রেড লাইসেন্স, টিন, বিল আর ব্যাংক সলভেন্সি। তো প্রত্যেকে জিনিসগুলো দিচ্ছে কিনা আমি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমি চেক করে দেখবো যে আমার সাথে ঠিক আছে কিনা। আর কিছু জিনিস ঠিকাদার এগ্রি করে, যেরকম দেখেন কনফার্মিটি অফ গুডস সেটা এগ্রি করছে। আমরা যখন ইভালুয়েশন করি জিনিসগুলো আমরা তখন দেখবো যে এগুলো সে দিচ্ছে কিনা। যেমন কোটেশন শেল রিমেন ভ্যালিড ফর পিরিয়ড, অর্থাৎ আমি যে ভ্যালিডিটি পেয়েছি এটা সে এগ্রি করে নিচ্ছে। তারপরে সে ইলিজিবিলিটি ডিক্লারি করছে যে তার কোনো লিগাল ক্যাপাসিটি আছে। অর্থাৎ যে ম্যান্ডেটরি ফর্মগুলো আছে এই ম্যান্ডেটরি ফর্মগুলা ওটিএম এর ক্ষেত্রে যেগুলো তাকে আলাদা করে ডকুমেন্ট সাবমিট করা লাগতো প্রুফ করার জন্য, আরএফকিউর ক্ষেত্রে শুধু সেইগুলা এগ্রি করে নিছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে সবগুলা ডাউনলোড করে নিব। তো আমি এখানে দেখাই আমি সবগুলা ডাউনলোড করে অলরেডি রাখছি। এই যে দেখুন এখানে 4 জন বিডার আছে। হ্যাঁ, আমরা বিডার যে 4 জন এটা কোথায় পাবো এটা আমি একটু দেখাই। আমাদের এখানে ওপেনিং এ সবার শুরুতে আছে ওপেনিং ট্যাবে। ওপেনিং ট্যাবে যখন আমি গো টু ব্যাক, এই যে টর 1 এবং টর 2। টর মানে টেন্ডার ওপেনিং রিপোর্ট। টর 1 এ কি আছে? টর 1 এ আছে যে কতজন এটা ডকুমেন্ট ডাউনলোড করছে আর কতজন সাবমিট করছে, কেউ উইথড্র করছে কিনা। এখানে 4 জন ডাউনলোড করছিল। নরমালি আরএফকিউ তে আমরা জানি যে 5 জন ঠিকাদারকে দেয়া লাগে। 5 জনের মধ্যে 4 জন তারা ডকুমেন্ট ডাউনলোড করছে, 4 জনই সাবমিট করছে। এটা আমরা টর 1 এ দেখতে পারবো যে কতজনকে সাবমিট করছে। এবার আমি যদি যাই টর 2 তে কি আছে, টর 2 তে আমরা প্রাইসটা দেখতে পারবো। দেখি আমরা টর 2 তে প্রাইসটা আমি দেখি। টর 2 তে এখানে এই যে 4 জন বিড করছে, এর মধ্যে 85 হাজার টাকা পর্যন্ত বিড আছে। আমরা এখানে টর 2 থেকে প্রাইসটা দেখে নেব। এগুলো আমরা ডাউনলোড করব এবং যত ডকুমেন্ট আছে সব ডাউনলোড করব। ভিডিওর সুবিধার্থে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আমি এখান থেকে একটু দেখাই। এই যে এখানে 4 জন ঠিকাদারেরই ডকুমেন্টগুলো ডাউনলোড করা আছে। তো আমি চেক করে যেটা দেখলাম যে একজন ঠিকাদার এখানে মাহমুদা এন্টারপ্রাইজ, সে তার ট্রেড লাইসেন্সের জায়গায় সে লিখছে ট্রেড লাইসেন্স, কিন্তু সে ট্রেড লাইসেন্সের কাগজ দেয়নি। তখন আমরা একটু চেক করি। এই ট্রেড লাইসেন্সের ফাইলটা সে লিখছে ট্রেড লাইসেন্স, কিন্তু সে কাগজ দিছে অন্য কিছু। এটা প্রায় ক্ষেত্রেই হয়, ঠিকাদাররা ভুল করে বা যারা আপলোড করে এটা আপলোড করতে গিয়ে ভুল করে। এজন্য আমরা শুধু ফাইলের নাম না দেখে ফাইলটা চেক করবো যে ঠিক আছে কিনা। এবং অধিকতর যাচাইয়ের জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, সবগুলো ডকুমেন্ট এরকম একটা সামারি তৈরি করতে পারেন। এগুলা কোনো কিছু কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, এগুলা জাস্ট অধিকতর যাচাইয়ের জন্য কিভাবে করবেন, যেরকম আমি একটা সামারি রেডি করছি, এই কাজের নাম দিলাম, আইএফটি দিলাম, তার টেন্ডার আইডি দিলাম, এস্টিমেট বসাইলাম। বসানোর পর আমি 4 জন ঠিকাদার দেখলাম, এর মধ্যে যে এসকে ইঞ্জিনিয়ারিং লোয়েস্ট প্রাইসেস, এবং সবার কাগজ যখন আমি যাচাই করছি এখানে দেখতেছি যে এই মাহমুদা এন্টারপ্রাইজের ট্রেড লাইসেন্সটা সে কমপ্লাই করতেছে না, বাকি সবগুলা আবার কমপ্লাই করতেছে। সেক্ষেত্রে আমার এখানে 4 জন টেন্ডারের মধ্যে 3 জন রেসপন্সিভ করতে হবে। এই জন্য যে কোনো টেন্ডার যখন আমরা ইভালুয়েশন শুরু করবো আগে ডকুমেন্টগুলো চেক করবো। চেক করার পর আমরা একটা সামারি করবো। সামারি করে কমিটির যারা আছে সবার সাথে আলোচনা করবো যে এই কাগজগুলো তার লেগিং আছে এবং একে রেসপন্সিভ করা যেতে পারে। তারপরে টিসির যে চেয়ার আছে তার কাছে আমরা কাগজগুলো প্লেস করবো যে হ্যাঁ উনি নন রেসপন্সিবল এই কারণে এবং তারা রেসপন্সিবল এই কারণে। ঠিক আছে? ওকে। এবার আমরা মূল ইভালুয়েশনে চলে যাই ইজিপিতে। যখন আমি যখন তার ইভালুয়েশন ট্যাবে যাবে, ইভালুয়েশন ট্যাবে যাওয়ার পর এখানে সে দেখবে ইভালুয়েশন কনফিগার পেন্ডিং, অর্থাৎ
পি ইভালুয়েশন প্রসেস শুরু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত টিসি চেয়ারপারসন এটাকে কনফিগার করে না দেয়। কনফিগার মানে কি, যে এই ইভালুয়েশন প্রক্রিয়াটা কে করবে, তিনজনই আলাদা আলাদা করবে নাকি টিম আকারে যে কোনো একজন করবে। সচরাচর যেটা প্র্যাকটিস হয়, টিসি চেয়ারপারসন পি কে টিম করে দেয় এবং পি সেটা করে। তো আমরা টিসি চেয়ারপারসনের ড্যাশবোর্ডটাও দেখবো। অলরেডি আমি কমিটির সবার সাথে কথা বলছি, ওনারা কাগজপত্র যাচাই করছেন, যাচাই করার পরে যে ডিসিশন হয়েছে ওইটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমি টিসি চেয়ারপারসন আইডিতে একটু লগ ইন করতেছি। আমরা এরকম যখন দেখবো যে যে কোনো ইজিপিতে ঢোকার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, আসার পরে এখন টিসি চেয়ার থেকে উনি ফাইলটা কিভাবে পাবে, ইভালুয়েশন ট্যাবে ক্লিক করতে হবে। ইভালুয়েশন ট্যাবে যাওয়ার পরে দেখেন এখানে ইভালুয়েশন কমিটি আছে, আমরা ইভালুয়েশন কমিটিতে যাই। ইভালুয়েশন কমিটি গেলে এই টিসি চেয়ারপারসন কতগুলা আইডিতে অলরেডি উনি টিসি চেয়ারপারসন হিসেবে আছে বা টিসি তে আছে এগুলো এখানে দেখা যায়। তো আমরা যেটা করতে চাচ্ছি, এইটা হলো এই টেন্ডারটা, অর্থাৎ টি টিমিং এর টেন্ডারটা ইভালুয়েশন শুরু করব। আমরা টি টিমিং এর টেন্ডারটা ক্লিক করলাম। যাওয়ার পরে এখানে দেখেন ইভালুয়েশন কনফিগার, অর্থাৎ এই ট্যাব থেকে কনফিগার করে দিতে হবে। আমি কনফিগারে যাই, যাওয়ার পরে এখানে অপশন আসতেছে ইন্ডিভিজুয়াল বা টিম। সচরাচর যেটা হয় যে টিম সিলেক্ট করে, হ্যাঁ এখানে যিনি পি তাকে সিলেক্ট করে দেওয়া হয়, পি হলো এনি, ওনাকে আমরা সিলেক্ট করে সাবমিট করে দিই। এখন টিসি চেয়ারপারসন আপাতত কাজ শেষ। এখন উনি যে টিম করছে অর্থাৎ পি কে দিছে, পি রাজি আছে কিনা ওনাকে এটা কনসেন্ট দিতে হবে যে উনি টিসি চেয়ারপারসন ওনাকে ইভালুয়েশন করতে দিছে উনি রাজি আছে কিনা। উনি যদি রাজি থাকে, থার্ড পারসন অর্থাৎ যিনি তৃতীয় মেম্বার উনাকেও কনসেন্ট দিতে হবে। তো আমরা একটু প্রসেসগুলো দেখি কনসেন্ট কিভাবে দিব। আমি আবার পি আইডিতে চলে আসি। হ্যাঁ, পি আইডিতে আবার নতুন করে যে পেন্ডিং আছে আমাকে নতুন করে আবার রিফ্রেশ দিতে হবে। এই যে এখন চলে আসছে কনসেন্ট ফর নমিনেশন, এই ট্যাবটা আসবে। কনসেন্ট মানে উনি এগ্রি করবেন। হ্যাঁ, এখানে কি আছে, যখন আমি ক্লিক করলাম আই এগ্রি, স্বভাবতই আই এগ্রি আমরা সাবমিট করে দিই। আই এগ্রি সাবমিট করে দিলাম। এখন উনি যে এগ্রি করছে, এটা যে তৃতীয় মেম্বার আছে উনাকেও কনসেন্ট দিতে হবে। ওনারা যখন কনসেন্ট তিনজনের হয়ে যাবে তখন অপশন আসবে ডিক্লারেশন। আমরা একটু ওয়েট করি তৃতীয় মেম্বারের কনসেন্টের জন্য। তৃতীয় পার্সন অর্থাৎ মেম্বার যিনি আছে ওনার যখন ইভালুয়েশন কনসেন্ট দেওয়া হয়ে যাবে তখন এখানে দেখেন এখানে কোনো ডিক্লারেশন ট্যাব নাই। এখন যখন আমি রিফ্রেশ দিব উনি অলরেডি দিয়ে দিচ্ছে, আমি এখন রিফ্রেশ দিই, এই যে এখন ডিক্লারেশন ট্যাব চলে আসছে। ডিক্লারেশন মানে কি, যে যারা টেন্ডারার, হ্যাঁ মানে পার্টিসিপেট করছে এদের কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত আত্মীয়তা বা বিজনেস কোনো সম্পর্ক নাই। যখন আমি এই যে এখানে অলরেডি মিনার ভাই দিয়ে দিচ্ছে এটা ডিক্লারেশন। আমি এখন পি আইডি থেকে দিই। ডিক্লারেশন দেওয়ার অপশন হলো যে ইজিপিতে যে কোনো সাইন করার জন্য পাসওয়ার্ড চাই। আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আমি এখান থেকে তারপর এখানে আমি সাইন লিখে দিই। তার মানে ডিক্লারেশন হয়ে গেল। এখন দুইজনের ডিক্লারেশন হয়ে গেল, কিন্তু বাকি আছে টিসি চেয়ারপারসন। তারপর আমাকে ওনার আইডি থেকে ডিক্লারেশন কমপ্লিট করতে হবে। টিসি চেয়ারপারসন আইডি থেকে ডিক্লারেশন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পি আইডিতে চলে আসি, দেখেন ডিক্লারেশন যখন হয়ে গেছে এখানে ক্লারিফিকেশন অপশন চলে আসছে। আমরা কি করবো এখন, এখানে প্রত্যেকটা টেন্ডার চারজনকে আমাকে ইভালুয়েট করতে হবে। এই যে ইভালুয়েট টেন্ডার, যদি কোনো ক্লারিফিকেশন থাকে আমরা এখান থেকে সিক ক্লারিফিকেশন যাব। আর যদি, যেহেতু আমার এখানে ক্লারিফিকেশন কোনো কিছু নাই আর একটু সহজ জিনিস, সবকিছু আমি চেক করছি, শুধুমাত্র এখানে আমার মাহমুদ আর নন রেসপন্স, আমি ইভালুয়েট টেন্ডারে যাই। এখানে ইভালুয়েট টেন্ডারে গিয়ে ফর্ম গুলো ইভালুয়েট করতে হবে, প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদা। তনু কনস্ট্রাকশন, সে রেসপন্সিবল, টেকনিক্যালি কোয়ালিফাইড লিখে দিই। তারপরেরটাকে আমাকে করতে হবে, এটাও সে রেসপন্সিভ, এটা আমাকে টেকনিক্যালি কোয়ালিফাইড। এরকম করে আমি সবগুলা করব, শুধু যেহেতু মাহমুদাটা ভিন্ন আছে, এটা নন রেসপন্সিভ, আমি এটা একটু দেখাই। এবার টেন্ডারে গিয়ে আমি এই কোটেশন সাবমিশন ফর্মে পেন্ডিং এ আমি শুরু থেকেই তাকে এখান থেকে নন রেসপন্সিভ করে দিই।
সেটা আমি কিভাবে ইভালুয়েট টেন্ডার করব দুইটাকে দেখাইলাম, বাকিগুলো আমি করে দিচ্ছি। এখন এসকে ইঞ্জিনিয়ারিং একটা ফর্ম ইভালুয়েট দিতেছি। যখন সর্বশেষ ফর্ম ইভালুয়েট হয়ে যাবে, এখন নিচে আমার অপশন চলে আসবে, এই যে ইভালুয়েশন রিপোর্টের অপশন চলে আসছে ক্লিয়ারিফিকেশন শেষ সবগুলা ফর্ম নেওয়ার পরে। এখন আমি ইভালুয়েশন রিপোর্টে যাব, চেয়ারপারসন হ্যাজ নট ফাইনালাইজ রিপোর্ট ইয়েট, ক্লিয়ারিফিকেশনে যাই, নিচে অপশন ক্রিয়েট হবে নতুন করে, এই যে এখানে ক্লিয়ারিফিকেশন যখন সবগুলা হয়ে গেছে, এখানে আবার ভিউর অপশন আছে, আমি কি করছি প্রত্যেকটা জিনিস এখানে সবগুলা হয়ে যাওয়ার পরে আমি এই যে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2 দুইটা রিপোর্ট পাবো ক্লিয়ারিফিকেশন। আমি যাই, এটা হলো মেইন জিনিস। এখানে প্রচুর প্রশ্ন আসে যে আমরা এখানে কোনটা ইয়েস দিব কোনটা নো দিব। আমরা একটা জেনারেল সূত্র মনে রাখি, যেসব বিষয় টেন্ডারে চাওয়া হয়েছে এবং ঠিকাদার দিতে পারছে, অর্থাৎ আমার চাওয়ার সাথে তার দেওয়া মিলে গেছে, সে সবগুলাই হবে ইয়েস। আর যেসব বিষয় আমি টেন্ডারে চাই নাই সেগুলো হবে নট অ্যাপ্লিকেবল, এই যে এনে আছে। আর আমি চাইছি কিন্তু সে দিতে পারে নাই, অর্থাৎ আমার সাথে কমপ্লাইড হয় নাই, এটা হবে নো। তো এখানে দেখি আমি কি কি আছে, টেন্ডার ভ্যালিডিটি, আমি বলছিলাম যে কিছু জিনিস সে এগ্রি করে নিবে, টেন্ডার ভ্যালিডিটি কিন্তু সে প্রত্যেকে এগ্রি করে নিছে, এটা এগ্রি না করার কোনো অপশন নাই, তার মানে সবার জন্য এটা ইয়েস। জেবি অর্থাৎ পার্টনারশিপ আছে কিনা, জয়েন্ট ভেঞ্চার আছে কিনা, এগুলা কিন্তু নট অ্যাপ্লিকেবল, এগুলা কিন্তু কারোর সাথেই নাই। এখানে এর জন্য আমি চাইনি জয়েন্ট ভেঞ্চার কিংবা আমার জেবি, তার মানে এই দুইটা অপশনই আমার নট অ্যাপ্লিকেবল হবে। পরবর্তী সাব কন্ট্রাক্টর, আচ্ছা এটার ক্ষেত্রে সাব কন্ট্রাক্টরের কোনো অপশন নাই। নরমালি ওয়ার্কস এর কাজের ক্ষেত্রে বড় কাজ যখন হয় এর সাথে সাব কন্ট্রাক্টর থাকে, নমিনেটর সাব কন্ট্রাক্টর থাকে। এখানে খুব অল্প টাকার কাজ, ৮০-৯০ হাজার টাকার কাজ, এর সাথে সাব কন্ট্রাক্টরের কোনো অপশন নেই। টেন্ডার কন্টেন্ট অর্থাৎ আমি যা যা চাইছি সে দিছে কিনা, এটা ইয়েস হবে। টেন্ডার ইনফরমেশন সে দিছে, ইলিজিবিলিটি ডিক্লারেশন এটা সে ডিক্লার করছে, এগ্রি করে নিছে যে সে ইলিজিবল। ট্রেড লাইসেন্স এই জায়গাটা একটু দেখতে হবে, আমি এখানে দেখছিলাম, দেখেন আমার যখন সামারিটা, আমার মাহমুদা এন্টারপ্রাইজ কিন্তু ট্রেড লাইসেন্সে কমপ্লাইট করে নাই, অর্থাৎ সে ট্রেড লাইসেন্স ফর্মের মধ্যে অন্য একটা ডকুমেন্ট দিছে, তার মানে আমার এই জিনিসটা নো দিতে হবে এখানে। মাহমুদার ক্ষেত্রে, এই যে মাহমুদার ক্ষেত্রে এটা কি আসছে, ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্সের এই ঘরে এটা নো হবে। আর বাকিদের সবার ক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্স ঠিক আছে, ট্যাক্সের কাগজ সবাই দিচ্ছে ওকে, লিগ্যাল ক্যাপাসিটি সবার আছে, লিটিগেশন হিস্ট্রি, লিটিগেশন মানে তার মামলা মোকদ্দমা আছে কিনা, সচরাচর আমরা ওটিএম এর ক্ষেত্রে চাই যে কত ৩ বছরে তার যদি কোনো মামলার হিস্ট্রি থাকে হিস্ট্রি সে সাবমিট করবে। এইখানে কিন্তু ওইরকম কোনো অপশন নাই, আমরা কিন্তু আলাদা করে তাকে তার লিটিগেশন হিস্ট্রি চাই। ব্যাংক সলভেন্সি সবারই আছে, ব্যাংক সলভেন্সি সবাই দিচ্ছে। কান্ট্রি অফ অরিজিন এইটাও একটা আমার ট্রি ট্রিমিং এর একটা কাজ ছিল, অর্থাৎ আমার এখানকার লেবার কাজ করবে গোডস এর ক্ষেত্রে বা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আমার কান্ট্রি অফ অরিজিন দরকার হয়, এখানে আমার কান্ট্রি অফ অরিজিন নট অ্যাপ্লিকেবল। অথরাইজেশন সে কিন্তু একজনকে অথরাইজ করে দিছে। অ্যাকসেপ্টেড ইন প্রাইমারি ভ্যালুয়েশন এইটা হলো এই যে সবগুলো উপরের ক্রাইটেরিয়া, সবার সাথে সে অ্যাকসেপ্টেড প্রাইমারি ভ্যালুয়েশন হয়েছে কিনা, যেহেতু আমার এখানে নো আছে অর্থাৎ সে আপ টু ডেট ট্রেড লাইসেন্স মানে ট্রেড লাইসেন্সই সাবমিট করে নাই, সে শুধুমাত্র মাহমুদা এন্টারপ্রাইজ এখানে নো হবে, আর বাকি সবাই কিন্তু ইয়েস। আমি এটা সাবমিট করে নিই। আচ্ছা, এবার তার ইভালুয়েশন রিপোর্ট 2, হ্যাঁ, তার ইভালুয়েশন রিপোর্ট 2 এর মধ্যে কি আছে, এখানে টেন্ডারের কোয়ালিফিকেশন, টেন্ডারের এক্সপেরিয়েন্স, টার্নওভার, লিকুইড অ্যাসেট। আচ্ছা একটা দেখি টেন্ডারের কোয়ালিফিকেশন, টেন্ডারের কোয়ালিফিকেশন হলো মাহমুদা যেহেতু সে তার কাগজপত্র দেয়নি, তার মানে সে এটা নো হয়ে যাবে। এখন দেখেন এখানে পরবর্তী ট্যাবে কি আছে, টেন্ডারের এক্সপেরিয়েন্স। আরএফপি কিন্তু আমি বলি নাই যে ওই ঠিকাদারের ৩ বছর এক্সপেরিয়েন্স থাকতে হবে, তার মানে আমার এগুলাকে নট অ্যাপ্লিকেবল করে দিত, যেহেতু আমি চাইনি বা চাওয়ার কোনো অপশন এখানে ছিল না। এগুলা সচরাচর ওটিএম এর ক্ষেত্রে হয়। ইভালুয়েশন প্রসেস অলমোস্ট সেম, আরএফপি এবং ইভালুয়েশন প্রসেসটা সেম, হয়তো ডকুমেন্টেশন একটু ভিন্নতা আছে। টার্নওভার, টার্নওভার আমরা আলাদা করে চাইনি যে তার বছরে এত টাকা তার কাজ থাকতে হবে লাস্ট ৩ বছর, এরকম আমরা কোনো কিছু চাইনি। লিকুইড অ্যাসেটও আমরা আলাদা করে চাইনি। এখন কনফার্মিটি অফ শিডিউল রিকোয়ারমেন্ট, শিডিউল অফ রিকোয়ারমেন্ট, মাহমুদা এন্টারপ্রাইজ শুধু ফিল আপ করে নেয় রিকোয়ারমেন্ট গুলো। ইলিজিবিলিটি এন্ড কনফার্মিটি ম্যাটারিয়ালস ইকুইপমেন্ট এন্ড সার্ভিস, তার মানে সে ইলিজিবল হবে না।
এডিকুয়েসি অফ টেকনিক্যাল প্রপোজাল, তার মানে মাহমুদা টেকনিক্যাল প্রপোজালে হবে না। এখানে একটা জিনিস যেটা লিকুইড অ্যাসেট বলতে বোঝায় যে আমি যদি নির্দিষ্ট করে তার কাছে চাই যে আমার এত টাকা তার ব্যাংকে থাকতে হবে। আরএফকিউ এর ক্ষেত্রে একটা অপশন আছে যে 70% তার কাছে চাওয়ার আলাদা করে ডকুমেন্টে। তো সেক্ষেত্রে আমি যদি 70% উল্লেখ করে টাকার পরিমাণ উল্লেখ করে দিই যে এত টাকা তার থাকতে হবে, সেক্ষেত্রে এটা ইয়েসও দেওয়া যায়। আর ওটিএম এর ক্ষেত্রে যখন আমরা চাই তখন আমরা লাইন অফ ক্রেডিট তার কাছে চাই, যে ব্যাংক তাকে ডিক্লেয়ার করবে যে এই কাজটা যদি সে পায়, হ্যাঁ সাপোজ 5 কোটি টাকার একটা কাজ, সেক্ষেত্রে আমরা হয়তো তার 70% 3.5 কোটি টাকা হয়তো চাই, যে 3.5 কোটি টাকা ব্যাংক তাকে ডিক্লারেশন দিবে, এই কাজ পাওয়ার পরে সে ব্যাংক তাকে 3.5 কোটি টাকা দিবে। এটা মূলত লিকুইড অ্যাসেট। আরএফকিউ এর ক্ষেত্রে শুধু ব্যাংক সলভেন্সি চাওয়া হয়েছে, লিকুইড অ্যাসেট আলাদা করে ব্যাংক যে গ্যারান্টি এই টাকা তাকে দিবে এরকম কিন্তু চাওয়া হয় না। সেক্ষেত্রে আমি এটাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবো। এবার আমি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমি আবার একটু মিলাই নিব যে আমার টেন্ডারে ভিউ করে দিব যে সব ঠিক আছে কিনা আমি যা করছি। আমার অবজেক্টিভ ছিল যে মাহমুদা ফিল করতেছে, তার মানে আমি মাহমুদাকে নো করে দিলাম, আর যে যে জায়গায় আমার নট অ্যাপ্লিকেবল আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তার পরবর্তীতে এটা আমি টু দেখলাম, হ্যাঁ টুর মধ্যে যেগুলো আমি চাইনি সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। এবার কাজ হলে টাকা আমাকে নোটিফাই করে দেয়, নোটিফাই চেয়ারপারসন ইজ ইভালুয়েশন ইজ ফাইনালাইজ, আমি নোটিফাই করে দিব। আচ্ছা, এখন আর আমার কোনো কাজ নাই, এখন অনেকটুকু কাজ করতে হবে টিএসসি চেয়ারপারসন আইডিতে। এখন আমরা একটু টিএসসি চেয়ারপারসন আইডিতে দেখি। টিএসসি চেয়ারপারসন আইডিতে এখনো ইভালুয়েশন ট্যাব আসে নাই, তাহলে আমাকে একটু রিফ্রেশ দিতে হবে, নতুন করে ক্লিক করতে হবে। এই যে ইভালুয়েশন ট্যাব চলে আসছে। চেয়ারপারসন আইডিতে ফাইনালাইজ রেসপন্সিভ নামে অপশন আসতেছে, যে এখানে সে ডিসিশন দিবে যে সে টেকনিক্যালি কোয়ালিফাইড কি কোয়ালিফাইড না। আমরা যেটা দেখছিলাম এইটা প্রত্যেকটা টেন্ডারের ক্ষেত্রে আমরা আলাদাভাবে দেখব। আমরা তনু এন্টারপ্রাইজ দেখতেছি, তার মানে এটা রেসপন্সিবল টেকনিক্যালি রেসপন্সিভ। টিইসি ডিসাইড করবে যে টেকনিক্যালি রেসপন্সিভ কি রেসপন্সিভ না, এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে টিইসি। এই যে সিলেক্ট না করা পর্যন্ত লাল দিয়ে দিবে, নিচে নোটিফিকেশন দিবে, আমি রেসপন্সিভ করে দিলাম। যে একটা রেসপন্সিভ হলো, তারপর বাকিটা রেসপন্সিভ করে দিতে হবে। এখানে আমি দেখে রেসপন্সিভ করে দিচ্ছি। সেটা মাহমুদার ক্ষেত্রে নট টেকনিক্যালি নট রেসপন্সিবল, এটা আমি একটু দেখি। এই যে আমাকে নন রেসপন্সিভ আমাকে সিলেক্ট করতে হবে, দেন কপি করে আমি সাবমিট করে দিলাম। এখন দেখেন আমার 4 জনের মধ্যে একজন নন রেসপন্সিভ, 3 জন রেসপন্সিভ। এবার টার 1 ভিউ মেম্বার ইভ্যালুয়েশন, অর্থাৎ এখান থেকে মেম্বার পি যেটা করছে আমি এটা দেখতে পাবো, কি করছে আমরা একটু দেখি। ভিউ মেম্বার ইভ্যালুয়েশন, তার মানে একজনকে নো দেয়া আছে, ঠিক আছে। ভিউ মেম্বার ইভ্যালুয়েশন সেকেন্ড ক্ষেত্রে কনফার্মিটি অফ গোলস, একজনকে নো দিয়ে টেকনিক্যালি নন রেসপন্সিভ করা হয়েছে। ওকে, এবার আমাকে কনফিগার করে দিতে হবে। কনফিগার মানে যা আছে এটা আমাকে সেভ করে দিতে হবে, যে পি যেটা করে দিছে এটার সাথে যদি আমি একমত থাকি সেক্ষেত্রে আমি সেভ করে দেবো। আর টিসি চেয়ারপারসনের এক্সট্রা ক্ষমতা আছে, উনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবে, যেমন এখানে নো আছে, উনি চাইলে এটাকে ইয়েস করে দিতে পারবে। যদি পি যদি ভুল করে টিসি চেয়ারপারসনটাকে সংশোধন করে দিতে পারে। সেভ করে দিলাম। এখন 2 নাম্বার রিপোর্ট সেন্ড করতে হবে। এখন দেখেন কনফিগার করা হয়ে গেছে। এখন নোটিফাই টু সাইন রিপোর্ট, নোটিফাই করে দিতে হবে মেম্বার, দুইটাই নোটিফাই করে দিতে হবে। নোটিফাই করার পরে এখন বাকি যে 2 জন মেম্বার আছে অর্থাৎ পি এবং আদার মেম্বার, আদার পি, ওনারা সাইন করতে পারবে। এখন ওনার আইডি থেকে আমি সাইন করে দিচ্ছি। সাইন কিভাবে করবো একটু দেখি। বিওএন অপশনে যাব, এই যে এখানে যার আইডিতে আছে ওনার আইডির এখানে নীল অপশন হয়ে থাকবে, আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে যে অপশন আছে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে লিখে দিতে হবে সাইন। এখন আমরা পি আইডিতে চলে আসলাম। পি আইডিতে আসার পরে দেখেন এখানে অপশন আসছে ভিউ এন্ড সাইন। আমি যে ভিউ এন্ড সাইনে যে সেম ভাবে এই যে এখানে টিএসসি চেয়ারপারসন সাইন করে দিচ্ছে, পি আইডিটা নীল হয়ে আছে।
এখন পি এর আইডি থেকে দুইটা রিপোর্ট সাইন করতে হবে। আমরা যাই, এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে সাইন লিখে দিতে হবে। এখন দেখেন দুইজনেরই সাইন হয়ে গেছে, কিন্তু আদার পি যিনি আছে ওনার সাইন বাকি আছে। আমরা দেখি তিনজনের যখন সাইন হবে তখন ভিউ এন্ড সাইন অপশনটা লাল হয়ে যাবে। এখন আমাকে ওয়েট করতে হবে থার্ড পার্সন যিনি আছে, থার্ড মেম্বার, ওনার কাছ থেকে সাইনের জন্য। ওনার সাথে যোগাযোগ করে ওনার সাইন নেওয়ার পরে আবার পরবর্তী আমি ধাপে যাইতে পারবো, আদারওয়াইজ যেতে পারবো না। যে এখানে ভিউ অপশন আছে, ভিউ এন্ড সাইন যেহেতু হয়ে গেছে, যখন পরবর্তী থার্ড পার্সন থার্ড মেম্বার দিয়ে দিবে সেক্ষেত্রে এখানে এখানে লাল অপশন চলে যাবে। আমি একটু ওয়েট করি, ভিডিও আমি পজ করে রাখছিলাম। এখন তিনজনের সাইন হয়ে গেছে, আমি নতুন করে যখন আবার রিফ্রেশ দেবো একটু দেখতে পারবো। রিফ্রেশ দিই, এই যে দেখেন এখানে বি অপশন সাইন, অর্থাৎ কমিটির 3 সদস্যেরই সাইন হয়ে গেছে। এখন টির আইডি তার কোনো কাজ নেই। এখন আবার আমাকে টিএসসি চেয়ারপারসন আইডিতে চেক করতে হবে। আমরা যখন টিএসসি চেয়ারপারসন আইডিতে আসলাম, আমরা একটু দেখি কি অবস্থায় আছে। এই যে সাইন হয়ে আছে। এখন এখানে একটা অপশন ক্রিয়েট হয়েছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সিগনিফিকেন্ট লো প্রাইস টেন্ডার, এসএলপিটি। এইটা ওটিএম এর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা একটু ক্যালকুলেশনে যাই, দেখি। এই যে দেখেন এখানে সিগনিফিকেন্ট লো প্রাইস না, কেউ সিগনিফিকেন্ট লো প্রাইস না। এখানে এনপিপিআই ভ্যালু ছিল, এটা 2 তারিখে, এপ্রিল 2 তারিখ ওপেন হয়েছে। এনপিপিআই ভ্যালু ওয়ার্কস এর জন্য ছিল 0.0918, অর্থাৎ এইটা লোয়েস্ট কত পর্যন্ত, লোয়েস্ট টেকনিক্যালি রেসপন্সিভ টেন্ডারার ৮১,৬৯২। কেউ যদি ৮১,৬৯১ টাকা বিড করতো সেক্ষেত্রে সে নন রেসপন্সিভ হয়ে যায়। আর একটা জিনিস আমরা মাথায় রাখি, যে কোনো টেন্ডার সে 10% করতে দিলে নন রেসপন্সিভ। এবং এই সিগনিফিকেন্ট লো প্রাইস এটা হিসাব করে তফসিল 18-তে হিসাবটা দেয়া আছে। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে আমি পুরোটা দেখাইতে পারতেছি না, জাস্ট একটু তফসিল 18টা আপনারা দেখে নেবেন। এখান থেকে এই ক্যালকুলেশন করে বের করছে যে ৮১,৬৯২, এর নিচে যত যদি কেউ বিট করতো সে সিগনিফিকেন্ট লো প্রাইস নন রেসপন্সিভ হয়ে যায়। সেক্ষেত্রে আমার যদি টেকনিক্যালি 3 জন রেসপন্সিভ হয় আমার টেন্ডার ওকে। এখানে যেহেতু আমার 3 জনই রেসপন্সিভ হয়ে গেছে তার মানে কোনো সমস্যা নেই। আমি এটা ব্যাক করে আমার ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে প্রাইস কম্পারিজন রিপোর্ট, প্রাইস কম্পারিজন রিপোর্ট নামে আরেকটা অপশন ক্রিয়েট হয়েছে। এটা শুধু জাস্ট দেখার জন্য, ভিউ এন্ড সেভ অপশন হবে, কার কতটুকু কম বেশি আছে, কার ডেভিয়েশন কতটুকু দিলাম, সেভ হয়ে গেল। এই যে এতক্ষণ দেখেন এখানে অপশন ছিল 3টা, ডিক্লারেশন, ইভালুয়েশন, ক্লারিফিকেশন। নতুন ওই টার 2 পরে যখন আমি প্রাইস কম্পারিজন সেভ দিলাম, নতুন আরেকটা অপশন ক্রিয়েট হয়েছে, পোস্ট কোয়ালিফিকেশন। এবং এখানে নিচে টার 3 এবং 4 জেনারেট হয়েছে, এগুলো কিন্তু আগে ছিল না। শুরুতে এসএলটি ছিল, দেন প্রাইস কম্পারিজন রিপোর্ট ক্রিয়েট হয়েছে, এখন টার 3, 4 হয়েছে। পোস্ট কোয়ালিফিকেশন না করা পর্যন্ত আমি ভিউ এন্ড সাইন করতে পারবো না। এবং হ্যাঁ, আমি যদি এখানে পোস্ট কোয়ালিফিকেশন না করি, আমি এখানে ভিউ এন্ড সাইনে যাই, দেখেন অপশন যখন আমি দিব ভিউ এন্ড সাইন হবে না। আমি যখন এখান থেকে পোস্ট কোয়ালিফিকেশন টেন্ডার আর কনসাল্টেন্ট ইজ পেন্ডিং, তার মানে আগে আমাকে পোস্ট কোয়ালিফিকেশন করতে হবে। তো পোস্ট কোয়ালিফিকেশন কি? পোস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ তাকে যাচাই করা, সে যে এই কাজটা করবে বলছে সে পারবে কিনা, যেমন ট্রি ট্রিমিং, তার ওই পরিমাণ লোকবল আছে কিনা। সচরাচর এগুলো আসলে ওটিএম এর ক্ষেত্রে প্রসেসটা সবার সেম রাখছে। আরএফপি এবং ওটিএম এর ইভালুয়েশনের প্রসেসের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ফুল প্রসেস আরএফকিউর জন্য রাখছে। তো ওটিএম এর ক্ষেত্রে যেটা হয় যে কেউ একটা খুব টেন্ডার পাইলো, কিন্তু আসলে বাস্তবে দেখা গেল তার ওই পরিমাণ, সে যে যে কাগজপত্র সাবমিট করছে আসলে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই, সেক্ষেত্রে ফিল্ড ভিজিট প্রয়োজন থাকতে পারে। এইটা আসলে বোঝায় আর কি পোস্ট কোয়ালিফিকেশন। তো টেন্ডার পাওয়ার পরে সে টেকনিক্যালি রেসপন্সিভ হয়ে গেলে এবার আমি দেখবো সে আসলে কি যোগ্য কি। আমি প্রসেসে যাই, প্রসেসে যাওয়ার পর আমাকে পোস্ট কোয়ালিফিকেশন ইনিশিয়েট করতে হবে। ইনিশিয়েট করার পরে সাইট ভিজিট দরকার আছে কিনা। এটা আসলে আমরা এসকে ইঞ্জিনিয়ারকে চিনি, এবং এটা গাছপালা কাটার খুবই ছোট একটা কাজ, এটা আমার আসলে দরকার নেই। আমি জাস্ট খালি কমটাই লিখে দিলাম, এখানে একটা কমেন্টস করতে হবে, আর সাইট ভিজিট প্রয়োজন নাই, নো দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট অপশন। আমি পোস্ট সাইট ভিজিট বললাম যে দরকার নাই, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করবো না অ্যাকশনটা ততক্ষণ পর্যন্ত আমার
পোস্ট কোয়ালিফিকেশন কাজটা সম্পন্ন হবে, রেজাল্টকে কমপ্লিট করে দিবে। ওকে, সে তাকে অপশন আসছে যে সে কোয়ালিফাইড কিনা। হ্যাঁ, এখানে দুটো অপশন আসছে, যদি কোয়ালিফাইড না হয় ভিজিট করার পর যদি আমার মনে হয় না সে আসলে যে ডকুমেন্ট দিচ্ছে এগুলো ডকুমেন্ট ঠিক না, সে কাজটা পারবে না, সেটা আমি ডিসকোয়ালিফাই করব। এখানে আমি লিখে দিই কোয়ালিফাইড, সাবমিট করে দিলাম। এখন আমার ইভালুয়েশন রিপোর্টে চলে আসতেছে। এখন কাজ হলো নোটিফাই টু মেম্বার সাইন রিপোর্ট, এটা নোটিফাই করে দিব। তারপরে হলো নোটিফাই করার পরে, নোটিফাই হয়ে যাওয়ার পরে ভিউ এন্ড সাইন অপশনে সাইন করে দিতে হবে। দুইটার ক্ষেত্রেই সেম, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি ভিউ এন্ড সাইনে গিয়ে একটা দেখাচ্ছি, দেখানোর পরে বাকিগুলো করে দিচ্ছি। এইখানে কি দেখাচ্ছে, তার ডেভিয়েশনটা দেখাচ্ছে এবং কে কোয়ালিফাইড ফাইনালি পোস্ট কোয়ালিফিকেশনে, এই যে তার অপশন চলে আসছে যে এসকে ইঞ্জিনিয়ার কোয়ালিফাইড হয়েছে। হ্যাঁ, এইটা এখানে চলে আসছে, আমাকে এখানে সাইন করে দিতে, সাইন এজ ইউজুয়াল প্রসেস, পাসওয়ার্ড চাবে, আমি সাইনটা করে দিচ্ছি। এখন দেখেন টিইসি চেয়ারপারসনালিটি থেকে টার 3 সাইন করা হয়েছে। যখন তিনজনের সাইন হবে তখন এরকম লাল অপশন চলে আসবে, তার মানে বাকিরা সাইন করে নেই। যতক্ষণ পর্যন্ত বাকিরা সাইন না করবে ততক্ষণ পর্যন্ত টার 4 সাইন করা যাবে না, তবে টার 4 দেখা যাবে। এখানে নোটিফাই করে দিই, নোটিফাই করে দেওয়ার পরে ভিউ এন্ড সাইন অপশন আছে, ভিউ এন্ড সাইনে দেখি এখানে আছে যে রিটেন্ডারিং করার জন্য টিএসসি সুপারিশ করবে কিনা, না তিনজনই যেহেতু রেসপন্সিভ, রিটেন্ডারিং করার সুপারিশ হবে না এখানে, তার মানে আমি এখানে নো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা বাই ডিফল্ট নো আছে। আমি যদি তিনজন রেসপন্সিভ না হয় সেক্ষেত্রে আমাকে ইয়েস করে দিয়ে সুপারিশ করতে হবে। এখন হলো বাকি দুইজন মেম্বারের আইডি থেকে সাইন করে তারপর আমার 3 নাম্বার রিপোর্টে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি বাকিগুলা সাইন এজ ইউজার পির আইডি থেকে ঢুকে এবং থার্ড পার্সন যে আছে তার আইডি থেকে সাইন করতে হবে। তিনজনের সবগুলো সাইন হওয়ার পরের স্টেপটা আমি একটু দেখাবো, এর আগ পর্যন্ত একটু পজ করে রাখি। এখন আমি রিফ্রেশ দিব, তিনজনই সাইন করে দিছে, আমি কনফার্ম হয়েছি। ইভালুয়েশন রিপোর্টটা রিফ্রেশ দিলে দেখি কি অপশন আসে। এই যে দেখেন 3 নাম্বার রিপোর্টটা সাইন সবাই করে দিছে, এখন 4 নাম্বার রিপোর্ট বাকি আছে, টিএসসি চাই বাকি দুজন করে দিছে, রিটেন্ডারিং নো, এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন করে দিব। এখন সবার সাইন হয়ে গেছে, আমি গো টু ব্যাক ড্যাশবোর্ডে যাই। এই যে এখন দেখেন সেন্ড ইভালুয়েশন রিপোর্ট টু এ, অর্থাৎ অ্যাপ্রুভিং অথরিটির কাছে পাঠাবো, এটার জন্য ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে হবে। ওয়ার্ক ফ্লো ক্রিয়েট, আমাকে নোটিফাই পি, যখন সবগুলা রিপোর্ট হয়ে গেল আমি এখন নোটিফাই পি কে করে দিব। এখানে কমেন্টস লিখে দিলাম নোটিফাই, নোটিফাই, নোটিফাইড, সাবমিট করে দিব। এই যে নোটিফাই হয়ে গেল, আমার এখন কাজ হলো পির আইডি থেকে ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট করা। এটা সবচেয়ে সেন্সিটিভ একটা জিনিস, ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করা। ওয়ার্ক ফ্লো ভুল হইলে এইটা খুব ডিফিকাল্ট, সংশোধন করার জন্য আবার পির কাছে যেতে হবে, সেক্ষেত্রে আমাকে ওয়ার্ক ফ্লোটা খুব সাবধানে করতে হবে। ইভালুয়েশনে চলে আসলাম, ইভালুয়েশনে আসার পরে যেখানে কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল ওয়ার্ক, এটা যেহেতু 2 লাখ টাকার কাজ, এই 2 লাখ টাকার কাজের ক্ষেত্রে নেসকোর ডিএফপি অনুসারে এইটা সরাসরি চিফ ইঞ্জিনিয়ার স্যার অ্যাপ্রুভ দিবেন এবং এর টিইসি চেয়ারপারসন হলো এসি স্যার। তার মানে এসি স্যার এবং চিফ ইঞ্জিনিয়ারের মাঝে কোনো রিভিউয়ার নেই, এসি স্যার সরাসরি চিফ ইঞ্জিনিয়ার স্যারকে দিবেন। এই কারণে এখানে রিভিউয়ার আমি 0 দিয়ে দিলাম। ওকে, এখন ইনিশিয়েটর টিসি পিসি, অর্থাৎ টিসি চেয়ারপারসন হলো ইনিশিয়েটর। এখন পি অ্যাপ্রুভার কি, এটা অনেকে খেয়াল না করে সাবমিট দিয়ে দেয়। পি অ্যাপ্রুভার তো পি না, অ্যাপ্রুভার হলো এও, অ্যাপ্রুভিং অথরিটি। যদি হোপ হয় সেক্ষেত্রে হোপ, এমডি স্যার হলে হোপ, এমডি স্যারের নিচে যত আছে সব হলো এও, সেক্ষেত্রে আমি এও সিলেক্ট করলাম। এও এখন রাজশাহী ডিস্ট্রিবিউশন জোনের যিনি চিফ ইঞ্জিনিয়ার স্যার, ওনাকে আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে এখানে আছে লিস্ট থেকে স্যারকে সিলেক্ট করে নিয়ে আসতে, যে আমি এখানে স্যারকে সিলেক্ট করলাম, অর্থাৎ টিইসি যে চেয়ারপারসন উনি দিবেন, কার কাছে দিবেন অ্যাপ্রুভিং অথরিটি, চিফ ইঞ্জিনিয়ার স্যারের কাছে, চিফ ইঞ্জিনিয়ার। ওকে, আমি এখানে সাবমিট করে দিই। ইয়েস, এটা আবার শিওর হওয়ার জন্য আসে ড্যাশবোর্ড, যাতে আমি ভুলবশত দিয়ে দিতে না পারি। তার মানে পির কাজ শেষ, এখন আবার এটা যাইতে হবে টিইসি চেয়ারপারসন আইডি থেকে। এখন ওনার এখানে এই যে এখন কিন্তু নিচে প্রসেসিং ওয়ার্ক ফাইল নাই, আমি যখন এটাকে রিফ্রেশ দিব তখনই নিচে প্রসেসিং ওয়ার্ক ফাইল অপশন তৈরি হবে। এই যে নিচে অপশন চলে আসছে প্রসেস ফাইল ইন ওয়ার্ক, অর্থাৎ এ এর কাছে পাঠানোর জন্য, অ্যাপ্রুভাল অথরিটি পাঠানোর জন্য অপশন চলে আসছে। এখানে কি করব, জাস্ট এখানে আবার রিপোর্ট গুলা দেখার অপশন আছে, পোস্টার সবগুলা,
যেহেতু আমরা একবার করছি, এখানে অপশন সেন্ড ফর কাইন্ড অ্যাপ্রুভাল দিয়ে দিই। একটা কমেন্টস দিতে হবে, দেওয়ার পরে সিলেক্ট অপশনে গিয়ে আমি এখানে ফরওয়ার্ড করে দিব, দিয়ে নিচে অপশন আছে সাবমিট। আমি যখন সাবমিট করে দিব তার মানে ফাইলটা চলে যাবে। ঠিক আছে, তার মানে কি দিচ্ছে ইনিশিয়েটর, এখানে দেখার আবার অপশন আছে ইনিশিয়েটরকে অ্যাপ্রুভার কি, এখানে দেখার পরে আমি ঠিক আছে কিনা আবার চেক করে দেখে ওয়ার্কফ্লো যদি পাঠানোর আগে অবশ্যই টিসি চেয়ারপারসন চেক করবেন যে আমি ঠিক জায়গায় পাঠাইতেছি কিনা, ওয়ার্কফ্লো ঠিক আছে কিনা। হ্যাঁ, দেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে সাবমিট করে দিন। এই আমার হলো ফুল একটা ইভালুয়েশন প্রসেস, আমরা একদম শুরু থেকে দেখলাম। আমি অনেক চেষ্টা করছি ভিডিওটাকে শর্ট করার জন্য, বারবার পোজ দেওয়ার ট্রাই করছি, তবে যদি একসাথে 3 জন কমিটি বসা যায় 1 ঘন্টার মধ্যে একটা ইভালুয়েশন করা সম্ভব। হ্যাঁ, তো আশা করি আপনাদের এই, যদিও ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না, তবে কাজ চালানোর জন্য আশা করি ইনশাল্লাহ এটা দিয়ে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।